যন্তর মন্ত্রে যে গোটা আন্দোলন চলছে ওটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং বিজেপি আরএসএসকে রুখে কীভাবে দিতে হয় সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রীরা বুঝে নেবে। সোনাম ওয়াংচুককে চীনের দালাল বলছে কারা? যারা আসলে পুঁজিপতিদের দালাল, তাই তো? যারা আসলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদেরকে মুচলেখা লিখেছিল, তারা আসলে ব্রিটিশদের দালাল। কেউ কারো দালাল নয়। এই ভারতবর্ষের ছাত্রছাত্রীরা অসুবিধায় আছেন, তিনি সেই অসুবিধার কথা মাথায় রেখে, ভারতবর্ষের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তিনি আমাদের সপক্ষে দাঁড়িয়ে অনশন করছিলেন। তাই বিজেপি কি বললে সাথে আমাদের কোনো যায় আসে না। চীনের দালাল, কিন্তু চীনের দালাল উনি কি, বিজেপি কিভাবে বলে? সোনাম ওয়াংচুকের যে অবদান, ভারতের অবদান, সোনাম ওয়াংচুক একজন বিজ্ঞানী, তাকে আমাদের সগর্বে সসম্মানে সম্মান করা উচিত, আমাদের পুজো করা উচিত। যে মমতার মানে এই দিলে মমতা থাকবে, এই দিলে বলছি আপনারা তো পোটাজকে ওই বালিশ চাটাদের দলে যে কটা নেতা মন্ত্রী মানে যে কটা নেতা আছে, ঠিক আছে, তারা ফেসবুকে যখন পোস্ট করছে কমেন্ট বক্সটা বন্ধ করে করছে কেন? ওই সব বেঈমান গদ্দাররা চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আসে যায় না। বাংলার আনাচে কানাচে অগণিত এর থেকেও ভালো ট্যালেন্টেড ছেলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে জানে। ওই যে যাদের দেখুন আজকে ওদের চেয়ার ভাঙা যাচ্ছে। এই মুহূর্তে আমরা একেবারে ঋতব্রত তৃণমূলের যে মঞ্চ, সেই মঞ্চের সামনে যে দর্শক আসন, সেই দর্শক আসনে রয়েছি। একেবারে দেখতেই পাচ্ছেন যে চেয়ার ফাঁকা, এবং আর সাথে দেখাবো এখানেও কিন্তু নেতৃত্বের আসন, কয়েকজন নেতৃত্ব ইতিমধ্যেই এসেছেন। 12টা থেকে সমাবেশ, কিন্তু সেই সমাবেশে কোনো রকম তেমন জনগণের কোনো আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। উল্টো দিকে আমরা যে সকাল থেকে যে ছবিটা দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যে সভা, সেই সমাবেশে কিন্তু এই সকাল থেকেই কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে এসেছো তুমি, তাই এত ভয়, রাস্তায় আমরা নেমেছি, আমরা করবো জয়। স্বাধীনতার পরে এত বাজে সরকার, গুন্ডা সরকার, অসভ্য সরকার পশ্চিমবঙ্গে কখনো আসেনি। শুভেন্দু বিরোধী দলের মিছিল করতো, কিন্তু কখনো তৃণমূল কংগ্রেস তার মিছিলে বাধা দেয়নি। কিন্তু এত অসভ্যতামি করেছে আজকে মুখ্যমন্ত্রী, তার কর্মীকে নামিয়েছে, পুলিশ বাহিনীকে নামিয়ে এই মিছিল, এটা কিন্তু একদিন খেসারত दिते হবে। मोदी साहब, अगर हिम्मत हो एक्शन लेके दिखाना इस फौजी के ऊपर। आपने पूरे देश को बर्बाद किया है। एक देश के अंदर सैनिक ऐसा है जो न हिंदू देखता है, न मुसलमान देखता है, न सिख देखता है, न ईसाई देखता है। মোদী সরকার এসছে, যেখান থেকে এসছে সেখান থেকে অশান্তি। হিন্দু মুসলমান সব ভাই ভাই ছিলাম, কিন্তু এখন যা করে চাই নেতা, আজ হিন্দু মুসলমানের জন্য রাজ বাঁধে দিয়েছে। যুবকরা চিরকালই সাহসী, ভুলে যাচ্ছেন কেন? ক্ষুদিরাম 18 বছর বয়সে গুলি করেছিল কিংসফোর্ডকে, ফাঁসি হয়েছে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যুবকেরা অস্ত্রাগার দখল করে নিয়েছিল। সুতরাং যুবকদের সাহস হবে না, সাহস হবে কার? বৃদ্ধদের। ক্ষেত্র হবে, রণক্ষেত্র হওয়া উচিত গোটা ভারতবর্ষ। দর্শক, শুভেন্দু অধিকারী ক্ষমতা ছেড়ে পালাবে, এটা খুব শীঘ্রই। আর শুধু শুভেন্দু অধিকারী না, নরেন্দ্র মোদী উনিও ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবেন খুব শীঘ্রই। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এভাবে মন গড়া কথা কেন বলতেছেন? এটা মন গড়া কথা নয়, এটাই বাস্তব। আপনারা নেপালের দৃশ্য দেখেছেন, আপনারা বাংলাদেশের দৃশ্য দেখেছেন। সেখানে ছাত্রদের খেপিয়ে আসলে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারেননি। ছাত্রদেরকে কোনো সরকার খেপিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেননি, এটার প্রমাণ হয়েছে ইতিমধ্যে। বাংলাদেশে দেখেছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন নেপালে। ভারতে পুরো ভারতবর্ষ জুড়েই এখন এটা চলতেছে যে বিজেপি সরকারের পদত্যাগ চাই। প্রথমে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, তারপরে আস্তে আস্তে বিষয়টি আরও জটিল হচ্ছে। আর এই বিষয়টি সবথেকে বেশি জটিল হওয়া শুরু করেছে সোনাম ওয়াংচুক। তারা কয়েকজন মিলে অনশন করতেছিলেন, তো তাকে সেখান থেকে নরেন্দ্র মোদী সেখান থেকে তার বাহিনী দিয়ে জোর করে তুলে নিয়ে গেছেন এবং তাকে মানে তার অনশন ভেঙে দিয়েছেন জোর করে। দর্শক, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ।
এখানে যে যার মতো আন্দোলন করতে পারবে, এটার অধিকার তাকে রাষ্ট্র দিয়েছে। তো সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে আন্দোলন বন্ধ করা, এটা আসলে একদমই নরেন্দ্র মোদী সঠিক কাজ করেনি। যাই হোক, সেটা নরেন্দ্র মোদীর ব্যাপার, নরেন্দ্র মোদী বুঝবে। আমরা একটু শুভেন্দু অধিকারীর কাছে আসি। দর্শক, নওশাদ সিদ্দিকী বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সামনে বলতেছেন, আমার স্বাস্থ্যের থেকেও বর্তমানে রাজ্যের স্বাস্থ্য খারাপ, আর এটা শুভেন্দু অধিকারী করেছে, শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার করেছে। আপনি দেখেছেন শুভেন্দু অধিকারী যখন থেকে ক্ষমতায় এসেছে তারপর থেকে কী পরিমাণ দেশে ধর্ষণ বেড়েছে, কী পরিমাণ খুন খারাপি বেড়েছে। এটা নিয়ে যখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, উনি ডিরেক্ট উত্তর দেন যে এটা মমতা ব্যানার্জির বীজ, মমতা ব্যানার্জি যে নিয়ম করে গেছে সেই নিয়ম চলতেছে, আমাদের বন্ধ করতে সময় লাগবে। এমনটি তো উনি বলেন নাকি? এমনটি সবসময় বলেন না, কিন্তু এমন কথা সবসময় বললে কি এটার কোনো ভ্যালু থাকবে? আপনারা কি মনে করেন দর্শক? তো যাই হোক, এরপরে ওনারা বলতেছেন এই যে শহীদ পরিবার নিয়ে বর্তমানে খুব তোলপাড় হচ্ছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবি তুলছেন কিছু হিন্দু নাগরিক, কিছু না অনেক হিন্দু মুসলিম সবাই একাত্রে নেমেছে রাস্তায় এবং আন্দোলন করছে। আপনারা ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন। মমতার 21শে জুলাই বক্তব্যতে উঠে এসেছে নানান ইস্যু। কি ইস্যু উঠে এসেছে আমরা একটু দেখি। ইতিমধ্যে আমরা দেখেছি 21শে জুলাইয়ের যে প্রোগ্রাম করতেছে মমতা ব্যানার্জি করতেছে, এবং এখানে ঋতব্রত করতেছে, কিন্তু ঋতব্রতর সাংবাদিকদের কাছ থেকে আমরা যতটুকু পর্যন্ত জানলাম, ঋতব্রতর মঞ্চ পুরো খালি, ঋতব্রতর প্যান্ডেল পুরো খালি, সেখানে কোনো প্রকার নেতাকর্মীরা নেই। বেশিরভাগ কর্মীরা, নেতারা তো সব ঋতব্রতর সাথে, কিন্তু বেশিরভাগ কর্মীরা মমতা ব্যানার্জির কাছে গিয়েছেন এবং পথে রণক্ষেত্র তৈরি করেছেন শক্তিগড়ের বড়শুল মোড় এলাকায়। এটা আপনারা আশা করি চিনতে পেরেছেন। এখানে গাড়ি থেকে নামিয়ে টিএমসি কর্মীদেরকে পিটাচ্ছে বিজেপির কর্মীরা। দর্শক, এটা ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ দেখেছেন, এটা আমি শেষে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর দর্শক, 21শে জুলাই নিয়ে সেই রাজনৈতিক ভাবে যেই ঘটনা ঘটেছিল 21শে জুলাই, মমতা ব্যানার্জি সেখানে নেতৃত্ব দিয়েছিলেন সেই আন্দোলন সংগ্রামে, কিন্তু তারপরে সে কিন্তু কোনো প্রকার সেখানকার প্রতিবাদ করেননি বা সেখানে তাদেরকে বিচার পাইয়ে দেয়নি। তাদেরকে 1-2 লাখ টাকা করে দিয়েছিলেন সেই পরিবারকে, শহীদ পরিবারকে। তো শহীদ পরিবারকে এখন সবাই টানতেছে, মমতা ব্যানার্জি টানতেছে। শুভেন্দু অধিকারী তো সরাসরি বলতে পারে না যে কোন দলে যাবে, বলতেছে আর কি যে তোমরা ঋতব্রতর সাথেই যোগ দাও, ঋতব্রতর সাথে যদি যোগ দাও তাহলে তোমাদেরকে ভালো কিছু দিবে। তো শহীদ পরিবারের বক্তব্য আমরা শেষ অংশে শুনবো। দর্শক, বৃষ্টি নেমে গেছে, একটু ভিডিও কথা শুনতে হয়তো বা প্রবলেম হতে পারে। তো আমরা দেখলাম ঋতব্রতর মঞ্চ পুরো খালি। যারা মমতা ব্যানার্জিকে ছেড়ে গিয়েছে, আমার মনে হয় তারা খুব তাড়াতাড়ি তাদের ভুল বুঝতে পারবে এবং আফসোস শুরু করবে, আমার যা মনে হয়। দর্শক, চলেন কয়েকটি ভিডিও আপনাদের জন্য রেখেছি, আমি ভিডিওগুলি একে একে আপনাদেরকে দেখাই, না দেখলে আসলে বুঝতেই পারবেন না। ক্যাথিড্রালের রোডে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা কালীঘাটের পন্থী যারা তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকাল সারা রাত্রি এখানে ছিলেন, এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এখানে প্রচুর কর্মী সমর্থক যারা তারা কিন্তু এখানে এসেছেন। আমরা জানি যে স্থান পরিবর্তন হয়েছে, গত বছর ঠিক যে জায়গাতে বা প্রত্যেক বছর 21শে জুলাই
যেখানে সভামঞ্চ তৈরি করা হতো সেইখান থেকে কিন্তু এবারে অনেকটাই স্থান বদল হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 12:30 থেকে 3টে পর্যন্ত কিন্তু এখানে এই সভা তারা করতে পারবেন। এবং গতকালকেও সারা রাত্রির ব্যাপী আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এই মঞ্চেই ছিলেন, মঞ্চ আগলে কার্যত তারা রেখেছিলেন। তার কারণ এখানে তার কেটে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ, সেখানে বিভিন্ন পোস্টার এখানে ছিঁড়ে দেওয়া হচ্ছিল এবং তারপরে তারা এই যে দুজন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সারা রাত্রি এখানে ছিলেন। 7টার কিছু পরে তারা কালীঘাটে ফেরেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা এখানে আসবেন। আমরা দেখছি তারপরেও এখানে কিন্তু প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু এখানে এসেছেন, বাঁকুড়া, মালদা, উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসেছেন। এবং 21শে জুলাই প্রত্যেক বছর যে বিপুল পরিমাণ সমাগম আমরা দেখি সেই জায়গা থেকে কিন্তু এবছর অনেকটা পরিবর্তন হয়েছে। দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু আজকে শুনতে এসেছেন যে দলনেত্রী কি বার্তা দেন। তার কারণ হচ্ছে যে পালা বদলের পরে এই 21শে জুলাই মঞ্চ একদম অন্যরকম একটা ছবি দেখা যাচ্ছে। ঋতব্রত শিবির এবং আলাদা হয়ে গিয়েছে কালীঘাটপন্থী শিবির এবং এখান থেকে মাত্র 2 কিলোমিটারেরও কম দূরত্বে সেখানে কিন্তু ঋতব্রতপন্থী যারা তৃণমূল কর্মী সমর্থক তারা সেখানে জড়ো হচ্ছেন। এবং ক্যাথিড্রাল রোডে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটা রাস্তার লেন পুরোপুরি কর্মী সমর্থকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং একটা দিকে কিন্তু পুরোপুরি যে সমস্ত রাস্তা সেই রাস্তা কিন্তু পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। যে মমতার মানে এই দিলে মমতা থাকবে, এই দিলে বলছি আপনারা তো পোটাসকে ওই বালিশ চাটাদের দলে যে কটা নেতা মন্ত্রী যে কটা নেতা আছে, ঠিক আছে, তারা ফেসবুকে যখন পোস্ট করছে কমেন্ট বক্সটা বন্ধ করে করছে কেন? ওইসব বেঈমান গদ্দাররা চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আসে যায় না। বাংলার আনাচে কানাচে অগণিত এর থেকেও ভালো ট্যালেন্টেড ছেলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে জানে। ওই যে যাদের দেখুন আজকে ওদের চেয়ার ভাঙা যাচ্ছে, শুনলাম এখনই ওদের চেয়ার ভাঙা যাচ্ছে। যারা দুগলা যারা মমতার কাছ থেকে সরে গেছে তাদের চেয়ার ভাঙা যাচ্ছে, আর যারা খাঁটি শোনা দেখুন আজকে ভরে গেছে, চেয়ারে ভরে যাচ্ছে, চেয়ারে মমতা ব্যানার্জি জায়গা দিতে পারছে না। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে কোথা থেকে আজকে এত বড় নেতা হয়েছে? ওই বেঈমান গদ্দারগুলো নেতা হয়েছে তো। আর যখন মায়ের সময় খারাপ, যখন দলের সময় খারাপ, যে দলের জন্য আজকে মন্ত্রী হয়েছিল, যে দলের জন্য আজকে এত কামাই করেছে, এত বড় গাড়ি চড়ছে, ঠিক আছে, আজকে যখন সময় খারাপ মায়ের কাছে ছুরি মেরে চলে গেল। ওদের ঠাই হচ্ছে ওই ওয়াশিং মেশিনে, আর হৃদয়ের ঠাই হচ্ছে মমতা ব্যানার্জি। ওটা বলুন বিজেপির বি টিম বা বলুন ওয়াশিং মেশিন টিম। কারণ কেন বললাম জানেন? আজকে এই ঋতব্রত চাটাব্রত বেঈমান গদ্দারের যে বাকি সব যত ববি অরূপ যত দেখছেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিগ জিরো, ওদেরকে বলবেন যে এরা ফাপ্পাল্টি মেরেছে, যারা বেঈমানি করেছে, গদ্দারি করেছে, তাদের রিজাইন দিয়ে সেই জায়গা, সেই বিধানসভা, সেই কাউন্সিলর বোর্ডে একবার জিতে আসতে বলুন। তৃণমূল কর্মীরা কিভাবে ওদেরকে বুঝে নেবে সেটা সময়ের অপেক্ষা। যদি দাঁড়ায় বলবেন আমরা অ্যাকসেপ্টেড আছি। দেখুন ওখানে এই বিরিয়ানির প্যাকেট আর হয়তো কিছু যে দিলে পকেট বললেই চলে আসছে, কিন্তু আমরা এখানে শয়ে হাজার যে কর্মী আছে নিঃস্বার্থভাবে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছি। আপনারা তো বাইট করতে যান, আমাদের মুখের অবস্থাটা দেখুন তো, আমরা হাসি, আমাদের মধ্যে একটা এনার্জি আছে, কিন্তু ওদের মুখটা দেখবেন, ওদের মুখটা দেখেই বোঝা যাবে ওরা কত প্রেসারে আছে, ওরা কত চাপে আছে। তাই আমাদের এই সিদ্ধারাটা আছে না, এই সিদ্ধারা বিক্রি নেই কর্মীদের, কারণ কর্মীদের কিছু পাওয়ার নেই। আমাদের খালি একটাই চাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক, ওনার নির্দেশ, ওনার নেতৃত্বে আমরা লড়ে নেবো। আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে, খালি সময়ের অপেক্ষা। আপনি বলছি শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে। পালা বদলের আগে যে 21শে জুলাই দেখা যেত মেগা শো, অর্থাৎ র্যালির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই পালন করে এসেছিল, আর এবারে সেই চিত্রের একেবারে ছন্দ পতন ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এত বছর অর্থাৎ 2011 সালের পর থেকে সেখানে 21শে জুলাই পালন করে এসছে। পালা বদলের পর তাকে জায়গা করে দেওয়া হয়েছে ক্যাথিড্রাল রোড অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক সামনে, কিন্তু ভিড়ের যে দৃশ্য সেই চিত্রেরও বদল ঘটেছে। আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো যে দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই পালিত হচ্ছে, সেই 21শে জুলাই ক্যাথিড্রাল রোডে পালন করা হচ্ছে, সেখানে কিন্তু ভিড়ের সংখ্যাটাও বদল ঘটেছে। আগে যে দৃশ্য দেখা যেত যে কাতারে কাতারে মানুষজন আসতো, সেই চিত্রটাও বদল ঘটেছে। আর এবারে যেহেতু 3টি ভাগে পালন করা হচ্ছে 21শে জুলাই, কংগ্রেসও এবার 21শে জুলাই পালন করছে শহীদ মিনারে, এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের
দুটি শিবির, অর্থাৎ ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থী। এই মুহূর্তে আমরা রয়েছি এখন কালীঘাটপন্থী তৃণমূলের শহীদ মিনার, কালীঘাটপন্থী তৃণমূলের শহীদ স্মরণে, এবং সেখান থেকে মানুষজন কি বলছেন। এই যে 21শে জুলাই 3টি ভাগে বিভক্ত হয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা পেলেন না ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখান থেকে সরিয়ে আনা হলো ক্যাথিড্রাল রোডে। কি বলছেন মানুষজন শোনাবো। বলে বর্ধমান থেকে আমি এসেছি। ওই যে যাদের দেখুন আজকে ওদের চেয়ার ভাঙা যাচ্ছে, শুনলাম এখনই ওদের চেয়ার ভাঙা যাচ্ছে। যারা দুগলা যারা মমতার কাছ থেকে সরে গেছে তাদের চেয়ার ভাঙা যাচ্ছে, আর যারা খাঁটি সোনা দেখুন আজকে ভরে গেছে, চেয়ারে ভরে যাচ্ছে। চেয়ারে মমতা ব্যানার্জি জায়গা দিতে পারছে না, চেয়ারে জায়গা দিতে পারছে না। দেখুন আপনারা, এইটাই মিডিয়াকে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, জোরহাত করবো যে মমতার মানে এই দিলে মমতা থাকবে, এই দিলে বলছি আপনারা তো পোর্টাল আপনি নিউজ পোর্টাল আজকে ওই বালিশ চাটাদের দলে যে কটা নেতা মন্ত্রী মানে সরি যে কটা নেতা আছে, ঠিক আছে, তারা ফেসবুকে যখন পোস্ট করছে কমেন্ট বক্সটা বন্ধ করে করছে কেন? আমাদের তো আমাদের মৌমাদি আছে, আমাদের দিদি আছে, আমাদের এবি আছে, এরা তো কমেন্ট বক্স করছে না। আমরা কর্মীরা পোস্ট করছি, কমেন্ট বক্স অফ করছি না। এর মানেই বোঝা যাচ্ছে যে ওদের ঠাই হচ্ছে ওই ওয়াশিং মেশিনে, আর হৃদয়ের ঠাই হচ্ছে মমতা ব্যানার্জি। আর একটা জিনিস বলে দিই, ওদেরকে বলবেন যে এরা ফাপ্পাল্টি মেরেছে, যারা বেইমানি করেছে, গদ্দারি করেছে, তাদের রিজাইন দিয়ে সেই জায়গা, সেই বিধানসভা, সেই কাউন্সিলর ভোটে একবার জিতে আসতে বলুন। তৃণমূল কর্মীরা কিভাবে ওদেরকে বুঝে নেবে সেটা সময়ের অপেক্ষা। যদি দাঁড়ায় বলবেন আমরা অ্যাকসেপ্টেড আছি। জয় বাংলা। দাদা, এতকাল ধরে যে 21শে জুলাই করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভিক্টোরিয়া হাউসের সামনে করেছে, এবারে 21শে জুলাই কার্যত 3টি ভাগে ভাগ হয়ে গেছে। যারা আপনারা প্রতিবার আসেন, এবারও এসছেন, কি বলবেন এই যে 3টে ভাগে বিভক্ত হয়ে গেছে? আচ্ছা, আমি একটা কথা বলি ম্যাম, 21শে জুলাই এটা আগে জানতে হবে যে 21শে জুলাই অ্যাকচুয়াল কার আন্দোলনে 21শে জুলাই তৈরি হয়েছে। 21শে জুলাই সভা আমরা প্রতি বছর ধরে করে আসছি, বিগত 32-33 বছর ধরে, 33 বছর। তো এই যে 3টে ভাগ বলছেন না, আমি অনুরোধ করব কোনো ভাগ করবেন না। 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সভা, যে শহীদ তর্পণ করি আমরা। এই শহীদ তর্পণ করে আমরা সারা বছরের যা কর্মসূচি আছে, আমার নেত্রী, দেশনেত্রী, প্রত্যেক কর্মীর আবেগ যে আজকে যে নির্দেশগুলো দেবেন সেই নির্দেশ মেনে আমরা সারা বছর কর্মসূচি পালন করি, প্রতিবাদ করি, মিছিল করি, মিটিং করি। তো আপনি যাদের সাথে কম্প্যারিজন করছেন, আমি একটা কথা বলি, আপনাদের কাছে বলবো তৃণমূলটা বলবেন না, কারণ আমাদের মতো কর্মীদের না তৃণমূল অনেক বড় আবেগ। ওটা বলুন বিজেপির বি টিম বা বলুন ওয়াশিং মেশিন টিম। কারণ কেন বললাম জানেন, আজকে এই ঋতব্রত, চাটাব্রত, বেঈমান, গদ্দারের যে বাকি সব যত ববি, অরূপ যত দেখছেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিগ জিরো। আপনারা তো বাইট করতে যান, আমাদের মুখের অবস্থাটা দেখুন তো, আমরা হাসি, আমাদের মধ্যে একটা এনার্জি আছে, কিন্তু ওদের মুখটা দেখে দেখবেন, ওদের মুখটা দেখেই বোঝা যাবে ওরা কত প্রেশারে আছে, ওরা কত চাপে আছে। তাই আমাদের এই সিদ্ধারাটা আছে না, এই সিদ্ধারা বিক্রি নেই কর্মীদের, কারণ কর্মীদের কিছু পাওয়ার নেই। আমাদের খালি একটাই চাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকুক, ওনার নির্দেশ, ওনার নেতৃত্বে আমরা লড়ে নেবো। আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে, খালি সময়ের অপেক্ষা। আপনি বলছি শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে। এই যে এত বছর দিদির সাথে থাকলো, অথচ দিদির বেইমানি করলেন, মদন মিত্র থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এ ব্যাপারটা কি বলুন তো, একটা কথা মনে রাখবেন, কু মাতা হয় না, কু সন্তান হয়, জানেন এই কথাটা না? আপনিও শুনেছেন, আমি আমার মায়ের কাছে শুনেছি, আমার ঠাকুমার কাছে, দিদার কাছে শুনেছি। কু মাতা কোনোদিন হয় না। আজকে মায়ের জন্য আমরা বড় হয়েছি, হাঁটতে চলেছি, শিক্ষা পেয়েছি, আপনার সামনে কথা বলছি। সেম ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে কোথা থেকে আজকে এত বড় নেতা হয়েছে, ওই বেঈমান গদ্দারগুলো নেতা হয়েছে। তো আর যখন মায়ের সময় খারাপ, যখন দলের সময় খারাপ, যে দলের জন্য আজকে মন্ত্রী হয়েছিল, যে দলের জন্য আজকে এত কামাই করেছে, এত বড় গাড়ি চড়ছে, ঠিক আছে, আজকে যখন সময় খারাপ, মায়ের কাছে ছুরি মেরে চলে গেল। মনে রাখবেন, পৃথিবীর সব সহ্য করা যায়, কিন্তু বেঈমান, মির্জাপুর, গদ্দারদের সমাজও ক্ষমা করে না। এই কর্মীরা তো করবেই না, আর ঈশ্বর আছে, তরবে দেবে, খালি ওয়েট অ্যান্ড সি। সুজনের মঞ্চ থেকে কি বার্তা দিতে স্যার? দেখুন, 21-এর মঞ্চে বার্তা আমার না, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা একনিষ্ঠ সৈনিক, আমার বার্তার কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকে এসছি, আমার নেত্রী কিছুক্ষণ পর আসবেন, তিনি যা বলবেন সেই কর্মসূচি হিসেবে আমরা ওনার নিয়ম ধরে ওটা পালন করব, আমরা মানুষের কাছে আরও পৌঁছাবো। আর একটা জিনিস আপনাকে আমি বলে রাখি, যদি আপনাদের একটু সময় হয়, দেখুন কতটা ডিফারেন্স, আজকে নেতারা ওদের কাছে আছে, কর্মীরা মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। এটা আপনাদের তো ক্যাপচার করেছে, নিশ্চয়ই গেছিলেন, এখানে এসছেন মানে ওখানেও গেছেন। দেখুন ওখানে ওই বিরিয়ানির প্যাকেট আর হয়তো কিছু যে দিলে পকেট বললেই চলে আসছে, কিন্তু আমরা এখানে শয়ে শয়ে হাজার হাজার যে কর্মী আছে নিঃস্বার্থভাবে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছি, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্স। আর আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা তো মিডিয়া, তো দয়া করে প্রশাসনেরকে একটু দেখাবেন বা পৌঁছাবেন তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে। দেখুন পুলিশ প্রশাসন মানে কি বাংলার প্রতিটা মানুষের, ঠিক আছে, কোনো রাজনৈতিক দলের না। আমরাও 15 বছর সরকার ছিল, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল। আজকে অনেকে দেখবেন বলছে প্রতিবাদ করা ভুলে গেছে, প্রতিবাদ করলেই তাদের জানে জেলের ঘানি টানতে হবে। দেখুন একটা কথা বলি, প্রতিবাদ বলে আপনি মুখ থামাতে পারবেন, মনের রাগ থামাতে পারবেন না, হৃদয়ের দরজা কোনোদিন বন্ধ করতে পারবেন না মমতা ব্যানার্জির জন্য, ওটা সারা জীবন খোলা আছে আমাদের। তাই তো আমরা এখানে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতা আসছে, এইটুকুনি আপনাকে আমি বলে দিলাম 100%। যিনি মুখ্যমন্ত্রী তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, আর আগে কি বলতেন তিনি যে শাসকের আইন। আজকে আমি একটা কথা বলবো যে 4 মে আজকে রেজাল্ট অতিক্রান্ত হয়েছে। আজকে আপনারা জানেন, সারা বাংলার মানুষ জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ সিনহার খুন হলো, কিন্তু তার কোনো তদন্ত হলো না। এদিকে ত্রিপল চোর, এই চোর সেই চোর বলে কাটিয়ে দিচ্ছে, কিন্তু চন্দ্রনাথ সিনহা যেভাবে খুন হলো পিএ শুভেন্দু অধিকারীর, তার কোনো সরকারকে আমরা যখনই প্রশ্ন করি সরকার আমাদেরকে এটাই শোনায় যে আমরা অ্যান্টি ন্যাশনাল, আমরা টুকরে টুকরে গ্যাং, আমরা আজকে দেশের পতাকা নিয়ে মিছিল করছি। এরপরেও যদি শুনতে হয় যে আমরা অ্যান্টি ন্যাশনাল, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আজকে পুরো দেশের যুবরা জেগে উঠেছে, তারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। আমরা আশা করব যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা পাওয়া যাবে, এবং যদি না পাওয়া যায় এই আন্দোলন আরো বড় থেকে আরো বড় হবে। যে লোকটা 21 দিন ধরে না খেয়ে শিক্ষা ব্যবস্থার বদলের জন্য অনশন করে যে যন্তর মন্তরে, তাকে সেখান থেকে ফোর্সফুলি তুলে নিয়ে যাওয়া হলো। কেন? এটা বলে যে সে চীনের দালাল। সে কেন চীনের দালাল হতে যাবে? প্রোটেস্ট সাইটে সব জায়গায় ভারতের পতাকা রয়েছে, তাহলে কিভাবে তারা চীনের দালাল হতে পারে? সোনাম ওয়াংচুককে আজকে যদি চীনের দালাল বলা হয়, তাহলে আমাদের ভেবে দেখা দরকার যে একজন চীনের দালাল ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য কেন আজকে এতদিন ধরে 19 দিন ধরে অনশনে বসে রয়েছেন, এবং মোদি গভর্নমেন্টকে কিসের জন্য তাকে বলপূর্বক সবার চোখের আড়ালে সাদা চাদরে ঘিরে তাকে ডিটেন করা হয়েছিল। কিছুই বলবে, প্রথমে চীনের দালাল বলবে, পরে আমেরিকা দালাল, অনেক কিছুই দালাল বলবে, কিন্তু যে সিস্টেমের ভেতরে যে ফ্রড হচ্ছে, স্ক্যাম হচ্ছে, তারা নিজেরা কোনোদিনও এটা স্বীকার করবে না যে একটা যখন কিছু এই যে স্ক্যাম বা করাপশন যখন হয়, এটা কত রকমের যে হিউমিলিয়েশন যেটা হয় এটা সাধারণ মানুষের মধ্যে, সেটা আর কি ওরা বুঝবে। কিন্তু 22টার বেশি যে প্রাণ গেল সেই দায় তো ধর্মেন্দ্র প্রধানের। এটা ভুল কি করে হতে পারে? একটা বাচ্চাও যদি মারা যায় সেই দায় ধর্মেন্দ্র প্রধানের। তার থেকে 22টা প্রাণ গেছে, 22 জন সুইসাইড করতে বাধ্য হয়েছে একটা পেপার লিকার জন্য। আজকে এটা তো শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের কথা নয়, আমরা বহুদিন থেকে বলে আসছি। আজকে গত 1 মাস ধরে দিল্লি যন্তর মন্তরে সিজেপি এবং অন্যান্য সাথীরা, আইসা সাথীরা, সোনাম ওয়াংচুক অনশন করে চলেছেন। মোদী সরকার কোনো রকম জবাব দেয়নি। আজকে যখন এত বড় একটা প্রোটেস্ট অর্গানাইজ হয়েছে যন্তর মন্তরে, এবং প্রতিটি জায়গায় আমরা দেখছি যখন ছাত্র যুবরা রাস্তায় নেমে আসছে, তখন তারা প্রথমে বলেন যে কথা বলবো, তারপরে তারা অভিজিৎ দীপকে অ্যারেস্ট করে নিয়ে যায়, ডিটেন করে নেওয়া যায়। সংসদ চলছে অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এবং টানা 21 দিনের মাথায় তাদের সেই অনশন চলছে, এবং সেখানে বহু ছাত্রছাত্রীরাও কিন্তু অনশনে সামিল হয়েছেন। সোনাম ওয়াংচুককে জোরপূর্বক সেখান থেকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং হাসপাতাল থেকে সোনাম ওয়াংচুক তিনি বার্তা দিয়েছেন যে এই যে সংসদ ভবন চলো অভিযান, সেই সংসদ ভবন চলো অভিযান যেন স্বাধীনতা আন্দোলনের দ্বিতীয় একটি রূপ নেয়, এবং সেই আশ একেবারে এসে পড়েছে কলকাতার বুকে। দেখতে পাচ্ছেন যে পেছনে যে বিশাল বড় মিছিল, সেই মিছিল কিন্তু দাবি রাখছে যেভাবে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি হচ্ছে, শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা, একের পর এক পরীক্ষার পেপার লিক থেকে শুরু করে তারা বিভিন্ন বিষয়ে প্রতিবাদে সামিল হচ্ছেন, এবং এই মিছিল থেকে ছাত্রছাত্রীরা অর্থাৎ জেনজি, যে জেনজির প্রতিবাদ দিল্লির মাটিতে উঠে এসছে, সেই জেনজিরা ঠিক কি বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদের। দেখুন, আমাদের সেই সরকার 2014-এ আসার পর থেকে যখনই প্রথমত তো আমাদের প্রধানমন্ত্রী হাতে গুনে কয়েকটা প্রেস কনফারেন্সে করেছে, সেটা হাতে কর গুনে বলা যাবে, এতটাই নগণ্য।
এতটাই মানে হিউমিলিয়েটিং ব্যাপারটা যে আমাদের বিদেশের জার্নালিস্টরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে খোরাক করে যে সে সেই দেশে গেলে কোনো প্রেস কনফারেন্সে করবে না। এতটাই মানে লজ্জাজনক পরিস্থিতি আমাদের দেশে। সেখানে দাঁড়িয়ে আজকে যখন সরকারকে আমরা যখনই প্রশ্ন করি, সরকার আমাদেরকে এটাই শোনায় যে আমরা অ্যান্টি ন্যাশনাল, আমরা টুকরে টুকরে গ্যাং, আমরা আজকে দেশের পতাকা নিয়ে মিছিল করছি। এরপরেও যদি শুনতে হয় যে আমরা অ্যান্টি ন্যাশনাল, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। যে লোকটা 21 দিন ধরে না খেয়ে শিক্ষা ব্যবস্থার বদলের জন্য অনশন করে যে এলো যন্তর মন্তরে, তাকে সেখান থেকে ফোর্সফুলি তুলে নিয়ে যাওয়া হলো। কেন? এটা বলে যে সে চীনের দালাল। সে কেন চীনের দালাল হতে যাবে? প্রোটেস্ট সাইটে সব জায়গায় ভারতের পতাকা রয়েছে, তাহলে কিভাবে তারা চীনের দালাল হতে পারে? এত অনশন হচ্ছে, আন্দোলন হচ্ছে, তা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ধর্মেন্দ্র প্রধান তিনি চুপ। কিভাবে দেখছেন? তিনি তো চুপ থাকবেনই। যখন পেপার লিক হলো সেই সময় উনি বলেছিলেন যে এই সমস্ত ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল, কিন্তু 22টার বেশি যে প্রাণ গেল সেই দায় তো ধর্মেন্দ্র প্রধানের। এটা ভুল কি করে হতে পারে? একটা বাচ্চাও যদি মারা যায় সেই দায় ধর্মেন্দ্র প্রধানের। তার থেকে 22টা প্রাণ গেছে, 22 জন সুইসাইড করতে বাধ্য হয়েছে একটা পেপার লিকের জন্য। তাহলে ভাবুন আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। সোনাম ওয়াংচুক তিনি হাসপাতাল থেকে বলেছেন যে আন্দোলন তারা করছেন দিল্লিতে, সংসদ ভবন চলো, সেই আন্দোলন যেন দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখছি, পার্লামেন্টের দিকে যখন মার্চ হচ্ছে সেখানে আমরা দেখলাম যে পুলিশ কিভাবে টিয়ার গ্যাস ব্যবহার করলো, পুলিশ কিভাবে লাঠিচার্জ করলো। শুধুমাত্র তাই নয়, পার্লামেন্টের বাইরে যে সিকিউরিটি করা রয়েছে সেই সিকিউরিটি বন্দুক তাক করে বসে আছে। যুবকরা চিরকালই সাহসী, ভুলে যাচ্ছেন কেন? ক্ষুদিরাম 18 বছর বয়সে গুলি করেছিল কিংসফোর্ডকে, ফাঁসি হয়েছে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যুবকেরা অস্ত্রাগার দখল করে নিয়েছিল। সুতরাং যুবকদের সাহস হবে না, সাহস হবে কার? বৃদ্ধদের। ক্ষেত্র হবে, রণক্ষেত্র হওয়া উচিত গোটা ভারতবর্ষের যদি নতুন প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে হবে। এর সঙ্গে তো যোগাযোগ সবচেয়ে বেশি অমিত শাহ এবং মোদির। মাঠে লাঠি হাতে লড়াই আছে। কিন্তু যদি আমাদের বলে আমরা পাল্টা দমন করব, শাসকের বিরুদ্ধে লড়াই চিরকালই হয়েছে। শাসকের বিরুদ্ধে লড়াই না হলে সমাজ এগুলো কি করে? বিজেপি সরকার দুর্নীতি করবে, তার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা কিরম কথা? বিজেপি সরকারের মূল লক্ষ্যই তো হচ্ছে দুর্নীতি করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী PM কেয়ার ফান্ড করেছেন, তার হিসেব দেবেন না। ইলেকট্রাল বন্ড একটা আইন করে দুর্নীতিকে লালন পালন করেছেন, সুপ্রিম কোর্ট খারিজ করলো, তবু সে টাকাটা ফেরত দিলেন না। ওদের চালায় RSS এর এত টাকা আসে কোত্থেকে? সবটাই তো দুর্নীতি। অতএব যে সরকার দুর্নীতিটাকেই তার একমাত্র লক্ষ্য করেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করবেন না, সরকার আপনাকে আইসক্রিম খাওয়াবে? সেই জন্য সরকার লাঠি নিয়ে গুলি নিয়ে পড়েছে। এখনও গুলি চলেনি, মানুষের ভয়, তাও চালাতে পারত। পার্লামেন্ট অভিযানে রণক্ষেত্র হয়ে উঠল দিল্লি। রণক্ষেত্র হওয়া উচিত গোটা ভারতবর্ষের যদি নতুন প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে হবে। এই যে যুবকদের যে সাহস, যুবকরা চিরকালই সাহসী, ভুলে যাচ্ছেন কেন? ক্ষুদিরাম 18 বছর বয়সে গুলি করেছিল কিংসফোর্ডকে, ফাঁসি হয়েছে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যুবকেরা অস্ত্রাগার দখল করে নিয়েছিল। সুতরাং যুবকদের সাহস হবে না, সাহস হবে কার? বৃদ্ধদের। যেভাবে বাহিনী লাভারে হলো, বাহিনী নামিয়েছে, ওই বাহিনীও দুদিন বাদে গর্তে ঢুকে যাবে যখন মানুষ সরাসরি বিদ্রোহ করবে। এই যে আমাদের দেশে সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি থাকা সত্ত্বেও বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বামপন্থী সহ কংগ্রেস, তাদের কিন্তু সক্রিয় ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে। এই লড়াইটা কি আপনি মনে করছেন এমনি আকাশ থেকে হয়েছে নাকি? বামফ্রন্ট লড়াই করছে বলেই তো এত আক্রমণ, তা নাহলে আক্রমণ হতো নাকি? বলছে তো চীনের সাথে যোগাযোগ আছে বলে বামপন্থীরা। সে তো ওরা চিরকালই বলবে, ওরা যখনই বিপদে পড়ে চীনের সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, কত কিছু বলে। তো চীনের সঙ্গে ব্যবসাটা বন্ধ করছে না কেন? চীনের সঙ্গে যোগাযোগ এতই যদি চীন বিরোধিতা হয় তাহলে চীনের সঙ্গে ব্যবসাটা বন্ধ করছেন না কেন? ব্যবসা বন্ধ করে দিই, বাঁচবে ভারতবর্ষ। এই সমস্ত কথা বলে লাভটা কি? বলা হচ্ছে যে বামপন্থীরা সাপোর্ট করছে, কারণ হচ্ছে চীনের সাথে একবারই তো বললাম তো, চীনের সঙ্গে কার যোগাযোগ? চীনের সঙ্গে তো যোগাযোগ সবচেয়ে বেশি অমিত শাহ এবং মোদির। তারা তো সরকারেও রয়েছে।
বামপন্থীরা তো সরকারি নেই, ক্ষুদ্র শক্তি, তাদের সঙ্গে চীনের যোগাযোগ থেকে। যারা নেতা মন্ত্রী তারা কিছু বলছে না, মিডিয়া না, ও তো পয়সা দিয়ে ওদের নাচ মেয়েরা বুলবুল তো পয়সা মিলেগা, পয়সা পাচ্ছে, নাচছে। একের পর এক দুর্নীতি, অযোধ্যার রাম মন্দির থেকে আমি আবার বলছি একই কথা, বিজেপি দলটাই হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত দল, যার জন্মের সূত্রটাই হচ্ছে দুর্নীতি করো। দুর্নীতি শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হয় না, দুর্নীতি হচ্ছে মানুষের জীবনে অশান্তি তৈরি করা, বিভাজন তৈরি করা, সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে লুটপাট করা। সেসব বিজেপি করবে, তার বিরুদ্ধে লড়তে হবে। আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে গণ উত্থান হয়েছে, সেই দিকে কি ভাবছেন? গণ উত্থান সবসময় হবে, মানুষ তার সহ্যের সীমা অতিক্রম করলে গণ উত্থান হবে। তো নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষের তুলনা হয় না, এই জন্যই ভারতবর্ষ একটা বিশাল দেশ। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ একটা ক্ষুদ্র এলাকা নিয়ে, ভূখণ্ডটা ছোট, এখানে বিশাল ভূখণ্ড, বিভিন্ন বৈচিত্র্য আছে, তবু মানুষ বিদ্রোহ করছে এবং করবে। 20 বছর পরে বিতর্কিত লেখিকা বাংলাদেশ থেকে বিতাড়িত তসলিমা নাসরিন, তিনি পশ্চিমবঙ্গে আসছেন কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে। ভালো কথা, তিনি আসুন, তাকে যদি এখানে আনার অনুমতি কেন্দ্রীয় সরকার দেন, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া হয় না। কেন, তিনি ঘটনাচক্রে একজন বিদেশি নাগরিক, তিনি সুলেখিকা কি লেখিকা নন সে বিতর্কে গেলাম, তিনি আসেন, ভালো কথা। তাকে যদি সরকার আমন্ত্রণ জানায়, আসবেন না কেন? আমাদের তো আপত্তি করার কিছু নেই। ম্যাডাম তো দুঃখ প্রকাশ করছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে আমি বিজেপির হয়ে, উনি এই কথাটাই তো বিজেপির হয়ে কথা বলা। এই যে উনি যে সমস্ত কথাগুলো বলেছেন, যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন প্রত্যেকটা কথাই আরএসএস এর কথা। আরএসএস যে কথা বলে বামপন্থীদের আক্রমণ করে, সে কথাই উনিও বলছেন। তিনি মৌলবাদীদের সঙ্গে লড়াই করে তিনি বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন। বেশ কিছু মানুষ বলছেন যে তিনি মৌলবাদীদের সঙ্গে লড়াই করলেও আরএসএস বিজেপির সঙ্গে আরেকটা মৌলবাদ, তিনি ইসলামী মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে নাম করে হিন্দু মৌলবাদীর সঙ্গে তিনি সহবাস করছেন। আর সব মৌলবাদী কিন্তু এক জায়গায় মিলে যায়, এটা বুঝতে হবে। আমার যতদূর জানা, উনি 2000 সালের আগে ভারতবর্ষ পশ্চিমবঙ্গে এসেছিলেন, তখন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে ছিল। কি এমন ঘটেছিল যে ওনাকে এই রাজ্য থেকে চলে যেতে হয়েছিল? যদি তখন আপনাদের সেই পরিস্থিতি মনে থাকে, তৃণমূল কংগ্রেসের ইদ্রিস আলীর নেতৃত্বে গোটা কলকাতায় একবারে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি, দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল। ওর জীবনের নিরাপত্তার জন্য, বামফ্রন্টের নিজস্ব কিছু না, ওর জীবনের নিরাপত্তার জন্যই ওকে নিশ্চিন্তভাবে পার করে দেওয়া হয়েছিল, যাকে বলে সেফ প্যাসেজ। কৃতজ্ঞতা বোধ থাকলে তিনি এটা বুঝতেন যে বামফ্রন্ট কত উপকার করেছিলেন, যার ফলে উনি যে বেঁচে আছেন আজও, এবং বেঁচে থেকে তিনি বামফ্রন্টেরই বিরোধিতা করতে পারছেন। বটেই তো, তাই তখন যদি ওকে না বাঁচিয়ে রাখার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হতো সরকারের অনুমতি নিয়ে, কেন তিনি তো বিদেশি, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া তাকে তো নড়াচড়ানো যায় না। বিদেশি আবার মুসলমান, সে আমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান বুঝি না, আমি বুঝি মানুষ। তিনি একজন বিদেশি লেখিকা, তার জীবনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, মৌলবাদীরা তৈরি করেছিলেন। তাকে বাঁচিয়ে রাখবার জন্যই বামফ্রন্ট তাকে সেফ প্যাসেজ দিয়েছিলেন। যেদিন এটা উপলব্ধি করবেন, সেদিন বুঝতে পারবেন যে বামপন্থীরা তাকে তার মঙ্গল করেছিল। এই যে পশ্চিমবঙ্গ সরকার বলছে যে কোনো মুসলমান, বিশেষ করে যারা বহিরাগত আছে, বিদেশি আছে, তাদেরকে পালিয়ে যেতে বলছে, আর একে স্বাগত করছে। সেটা গিয়ে জিজ্ঞাসা করুন শুভেন্দুকে, আমাকে না, শুভেন্দুকে জিজ্ঞেস করতে হবে। তিনি কি বাংলাদেশ ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারেন? সেটা তো কেন্দ্রীয় সরকার ঠিক করবে, আর ঠিক করার মালিক তো আমি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের ধন্যবাদ জানাচ্ছে, বলতে যারা বামপন্থী যারা বন্ধুরা আছে তাদেরকে বলছি, আপনারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছেন, এই সত্য ধীরে ধীরে প্রকাশিত হয়। দর্শক, এতক্ষণ যে ভিডিওগুলি আপনারা দেখলেন, এই ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কমেন্ট বক্সে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনাকে কেউ মারবে না, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। দর্শক, আপনাদের প্রত্যেকটি কমেন্টের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখুন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।